দেখে সত্যি মনে হচ্ছে সত্যিকারের কোনো মানুষ বোধহয় বসে আছে। দেখেছো, প্রভাত প্রতিম শিল্পী জিপালের সৃষ্টি। এই সেই জিপালের মূর্তি এখানে রয়েছে, আবার মূর্তি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সারা পৃথিবী জোড়া যাকে চেনেন, এবং তিনি কিন্তু খ্যাতি লাভ করেছেনই একচালা দুর্গাকে একেবারেই পৃথক করার জন্য। আমরা প্রত্যেকেই চিনি এবং জানি, তবে নবপ্রজন্ম কতটা জিপালকে চেনে জানি না। সেই যাতে তার সম্বন্ধে জানতে পারে, সেটা জানানোর জন্যই কিন্তু আজ আমি চলে এসেছি এখানে। শোনা যায় তিনি তার 10 বছরের কন্যাকে দাঁড় করিয়ে গড়েছিলেন মাটির দুর্গা, এবং পাশের গোয়াল থেকে কিন্তু তিনি মহিষও নিয়ে এসেছিলেন, যাতে পরিপূর্ণভাবে একটা মহিষের আকার দেওয়া যায়। আর অসুর কী করে পাবেন, তাই সেখানেই যারা ব্যায়ামাগারে ব্যায়াম করতেন তেমন দু একজনকে তুলে নিয়ে এসেছিলেন তাদের পেশিগুলোকে দেখে ওষুধ তৈরি করার জন্য। রমেন আর আমার চ্যানেল রটক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা কোন জায়গা, কাশী মিত্র ঘাট স্ট্রিটের জিপাল স্টুডিও। হ্যাঁ, সেই জিপাল বা গোপেশ্বর পাল সারা পৃথিবীতে যিনি বিখ্যাত, এবং বিখ্যাত তিনি প্রত্যেকটা বাঙালির মনে। তর্ক বিতর্ক তাকে নিয়ে কম হয়নি, কারণ একচালা দুর্গাকে তিনিই কিন্তু প্রথম পৃথক দুর্গায় পরিণত করেছিলেন। এর জন্য ছিল তার যথেষ্ট সুন্দর উদাহরণ। এর জন্য কিন্তু প্রচুর সে সময়কার যে পণ্ডিতরা ছিলেন তাদের সাথে কিন্তু লড়াইও করতে হয়েছিল, কারণ আমরা এটাও শুনেছিলাম সে সময় তার দুর্গাকে অনেকেই পুজো করতে চাননি, অর্থাৎ অনেক পুরোহিত পুজো করতে চাননি, কিন্তু তিনি তর্কে জয়ী হয়েছিলেন। শেষ পর্যন্ত পুজো হয়েছিল কিন্তু সেই দুর্গার। আসুন আজ সেখানে। তবে খুব ভালো লাগছে যে এটা একটা পবিত্র ভূমি আমার কাছে অতি অবশ্যই। এমন একজন মানুষের স্টুডিওতে এসেছি যেখানে এসে মানে কি বলবো, আমার মনে হচ্ছে যে তিনি নেতাজি সুভাষচন্দ্রের সংস্পর্শ পেয়েছিলেন। স্বাধীনতার পূর্বে তিনি প্রচুর প্রতিমা তৈরি করেছিলেন। সেই একটা জায়গায় আমি চলে এসেছি এই মুহূর্তে জিপালের স্টুডিওতে, এবং দেখতেই পাচ্ছ স্টুডিও খুব সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ। এবং এই যে জায়গাটা কাশী মিত্র ঘাট স্ট্রিট, সেই কাশী মিত্র ঘাট স্ট্রিটের ছিমছাম সুন্দর একটা পাড়া, এবং সুন্দর একটা স্টুডিওর মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করব। তাহলে চলো আমার সাথে, এবং কথা বলবো এখানকার এই মুহূর্তে যিনি ভারপ্রাপ্ত সেই অভিজিৎ পালের সাথে। চলো কথা বলে নিই। একটা কথা বলছি যে এখানে আমরা যেটা পাচ্ছি, মানে ঠিক করে তথ্যটা, যে গোপেশ্বর পাল যিনি প্রথম নাকি একচালা দুর্গাকে তিনি ভেঙেছিলেন, অর্থাৎ ভেঙে তিনি পাট করেছিলেন, মানে একান্নবর্তী সংসারকে তিনি একটু নিউক্লিয়ার করার চেষ্টা করেছিলেন। তো এই জিনিসটা নিয়ে একটু বিষয়টা বলবেন, কারণ এটা নিয়ে না অনেকে বলছে যে এটা পুড়ে যাওয়ার পরে হয়েছে কুমোরটুলি সার্বজনীনের ঠাকুরটা। 1938 সালে ঠাকুরটা পুড়ে যায়, কিন্তু তার আগেও কিন্তু উনি ঠাকুরকে ভেঙেছিলেন। কারণ উনি 1944-এ মারা যান, উনি 9 বছরে 9টা ঠাকুর করেছিলেন। কারণ 1944 থেকে যদি 9 ধরি, 44, 43, 42, 41, 40, 39, 38, 37, 36। 1936-এ উনি প্রথম ঠাকুর একচালা থেকে আটচালা ভেঙেছিলেন, এবং সেটাও ছিল নেতাজি প্রেসিডেন্ট ছিলেন। আর 1938 সালে সে বছর কুমারটুলি, আমার যতটুকু ধারণা, সে বছর কুমারটুলি সার্বজনীনের দুখানা পাশাপাশি পুজো হয়েছিল। আচ্ছা, আমি এবং একটাতে যত সময় প্রেসিডেন্ট ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আর একজন ছিলেন যতদূর সম্ভব সত্যেন্দ্রনাথ হরিপ্রসাদ চক্রবর্তী, কিন্তু সামথিং কংগ্রেসের কোনো একজন নেতা ছিলেন। এবং এই সময়তে ক্ল্যাশ লেগে পঞ্চমীর দিন রাতে নেতাজি সুভাষচন্দ্র প্রেসিডেন্ট ওই ঠাকুর ঘুরে যায়। মানে কোনটা, ওই কুমোরটুলি সার্বজনীনের? সে বলছে পাশাপাশি দুটো পুজো হচ্ছে, একটা প্যান্ডেলে আগুন লেগে পুড়ে যায়, সেটা ছিলেন নেতাজি। সেইটা পঞ্চমীর রাতে পুরো বিকেলে পড়ে যায়, এবং পঞ্চমীর রাত থেকে উনি কাজ ধরেন, আবার ওই ঠাকুরকে ষষ্ঠীর দিনকে দাঁড় করে। ও মাই গড, মানে এত তাড়াতাড়ি দাঁড় করে দিল? এক রাত্রের মধ্যে উনি ঠাকুর তৈরি করেছিলেন। এবং যেটা আমি যতটুকু মানে বাবা পিসমশাই এনার থেকে যে গল্প শুনি, মনে করেন ঠাকুরের হাতটা ছিল এরা, পুড়ে যাওয়ার পর হাতটা যে ভেঙে গেছে, ভাঙা হাতটাকে উনি নিয়ে রাখেন অসুরের গলায়, অসুরের গলাটাকে কেটে উনি পুরো একদম মুন্ডুটাকে নামিয়ে দিলেন, মানে ওই কাটারির অস্ত্র এই মোশনটাকে উনি পুরো চেঞ্জ করেন। এবং রাতারাতি যে মেটেরিয়ালটা উনি ইউজ করেছিলেন, আমার তাদের প্লাস্টার দিয়ে উনি করে দিতে, প্লাস্টার যদি খুব ফাস্ট শুকোয়, এবং সেখানে উনি ড্রয়িংটা বার করে কাপড় পরে আবার এক রাতের মধ্যে ঠাকুরকে বানিয়ে দিয়েছেন। সাংঘাতিক। আচ্ছা, একটাকে এইটুকু বলতে পারবেন যে উনি ঠাকুর যে মানে একচালার প্রতিমা যেগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত ছিলাম, উনি এটা ওই হঠাৎ করে এটাকে মানে আলাদা আলাদা করলেন কেন, মানে কি স্বার্থে করলেন? ধারণা ছিল যদি মা যখন যুদ্ধ করতে যাবে তাহলে সংগ্রাম ছেলে মেয়ে একসাথে থাকবে না, যুদ্ধক্ষেত্রে উনি অশ্বসী তার ছেলে মেয়েকে দূরে রেখে তবে উনি অসুরের সাথে যুদ্ধ করবেন। আচ্ছা, সেই কনসেপ্ট থেকে উনি একচালাটাকে ভেঙে দিয়েছিলেন। এবং সেখানে তিনি মায়ের দেবীর ক্ষেত্রে, যেহেতু উনি লন্ডন থেকে ঘুরে এসেছিলেন, তখন ফলত অ্যানাটমির ক্ষেত্রে নিজের মেয়েকে দাঁড় করিয়ে তাকে দেখে দুর্গা ঠাকুর বানানোর সময় আমরা লাইফ মডেল দেখে দুর্গা ঠাকুর বানানো।
এবং তাকে তো আমন্ত্রণ জানানো হয়েছিল মানে লন্ডনে। হ্যাঁ, উনি ঘুরে আসার পর উনি প্রথম দুর্গা ঠাকুরটা করেছিলেন এই 1 থেকে 8 উনি ভেঙেছিলেন, এবং সেই বছর ভাঙার ফলে ব্রাহ্মণরা প্রথমে পুজো করতে চান। আচ্ছা, যত সম্ভব কারণ এটা স্বাস্থ্যসম্মত হয় একদমই। হ্যাঁ, এবং তার জন্য উনি যত সম্ভব আমার শোভাবাজার রাজবাড়িতে, যেখানে তো পণ্ডিত সম্মেলন ব্রাহ্মণ সম্মেলন, সেইখানে গিয়ে ওনাদের সাথে তর্কে বসেছিলেন এবং তর্কে ওনাদেরকে হারিয়ে তারপরে ওই ঠাকুর পুজো করেছিলেন। মানে অনেক মানে তার মানে একটা প্রতিমা তৈরি করতে গিয়ে তো অনেকটা সংগ্রাম করতে হয়েছিল, তাহলে এটা বলতে পারি। মানে শুধুমাত্র একচালা ভাঙতেই অনেক সংগ্রাম করতে হয়েছিল। তো মানে এই যে এই মুহূর্তে আমরা জিপালের কোনো কিন্তু দুর্গা ঠাকুর দেখি না সাধারণত মণ্ডপে, অথচ জিপাল সারা পৃথিবীতে সবাই চেনেন। তো আমরা দুর্গা ঠাকুর দেখি না, এটা কেন? কারণ উনি 9 বছর 9টা ঠাকুর করার পর মানে ওনার মানে ঠাকুর করার প্রতি কোনো রকম আপনি বলেছিলেন আর ঠাকুর মানে মানে ওনার পর ওনার ভাইপো 3 বছর করেছিলেন একটা কুমারটুলি সর্বজনীন, 1 বছর করেছিলেন সিমলা ব্যায়াম সমিতি, আর 1 বছর ফায়ার ব্রিগেড, 3 বছর 3 করে। কিন্তু মানে উনি যে কনসেপ্ট থেকে ঠাকুরটা করেছিলেন তারপর থেকে এই সুবিধার ঠাকুর করাটাই বন্ধ। কোনোদিন আপনার কাছে এরকম হাতছানি এসছে বহু মানে কর্তৃপক্ষের উনি যে তো মানে ওনার ইয়েতে যেটা ছিল যে না এই ঠাকুরটা বৃহৎ থাক, কারণ উনি হয়তো ভেবেছিলেন পরবর্তী সময় এই ঠাকুর নিয়ে কোন জায়গায় যেতে পারে, ওই জন্য উনি এটাকে স্টপ করে দিয়ে গেছিলেন। তারপর আপনিও তো আর্ট কলেজ স্টুডেন্ট, মানে যেটুকু আমি ইনফরমেশন নিয়েছি বা জানি, তো আপনারা কখনো মনে হয়নি যে এই যে আর্ট কলেজে এত স্টুডেন্ট, এত ভালো ভালো মণ্ডপে, কারণ মণ্ডপ তো এখন মণ্ডপ নয়, মণ্ডপটা এখন হয়ে গেছে একটা আর্ট গ্যালারি। পড়েছি, হ্যাঁ, তারপর আমার আর ইচ্ছা হয়নি পুজোর সাথে শিল্পের এই বিষয়টার থেকে দূরে। তাহলে শুধু স্কাল্পচার এখন হচ্ছে। আচ্ছা, এটা তো হেরিটেজের একটা তকমাও হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের থেকে, সেক্ষেত্রে আপনারা মোটামুটি মানে মানে কী কী উপায় বার করেছেন যে এই যে হেরিটেজ মানে তো শুধু হেরিটেজ নয়, প্রচুর লোক দেখতেও আসবে এটাকে? শুধু ওনারা এসে একটা নীল সাইনবোর্ডের মধ্যে হেরিটেজ শুধু বোর্ডটাই লাগিয়ে রেখেছে, আর তো কোনো কিছু আমরা পাননি। কারণ আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন থেকে, তাও শুধু রামকৃষ্ণ মিশনের ইয়েতে এই শুধু রেস্টোরেশনের কাজটুকু যে প্রায় 14 বছর লড়াই করার পর 1909 সালেতে ডিক্লেয়ার হয়েছিল এটা হেরিটেজ, সেটাই 1900 মানে এই পারমিশন ইয়ের জন্য এত বছর লড়াই করে বাবা, সেটাই 1922 নাগাদ দিয়ে এটা রেস্টোর করা সম্ভব হয়েছে। 22। আচ্ছা, হেরিটেজ হলে এরকম কিছু ব্যাপার থাকবে যে আপনাদের এখানে অনেকটা নিজস্বতা কিছুটা কমবে বলে মনে হয়? না, এখনো পর্যন্ত সেরকম কোনো ওদের নির্দিষ্ট তো আসেনি, কারণ আমরা যখন লাস্ট ক্যালকাটা কেএমসিকে বহুবার জানিয়েছিলাম হেরিটেজ যেটা তকমা দিয়েছেন, কেউ হিসেবে বলেছে যে এটা যেহেতু পার্সোনাল প্রপার্টি, ওনারা এখানে তো কোনো রকম হস্তক্ষেপ করবেন না। হ্যাঁ, মানে জিপাল মানে তো বিরাট বড় একটা ব্যাপার। আর একটা কথা বলুন, আমার এখানে অনেকে না লেখে, মানে অনেক স্কুল থেকে যে আমরা দেখতে যেতে চাই, তাহলে ওরা যদি আসে কোন সময় আসবে এটা একটুখানি? আমার সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত স্টুডিও খোলা, শুধু লাঞ্চ আওয়ার আছে 2টো থেকে 3টে, 1টা থেকে 3টে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে এটার জন্য কোনো টিকিট করা হবে বা কিছু? না, আমাকে এখনো পর্যন্ত আমার সেরকম প্রয়োজনীয় নয় লোকে এসে দেখার জন্য। আচ্ছা, আমি টিকিট করবো পর্যন্ত আমার সেরকম পুজোর সময় ঘুরতে বেরোন? মানে আমার বক্তব্য, পুজোর সময় ঘুরতে গিয়ে যখন আপনি দুর্গা ঠাকুর দেখেন, আপনার তখন মনে হয় যে একটা দুর্গা করলে ভালো হতো? আর যে দুর্গা উনি করে দিয়েছিলেন ওই দুর্গা দেখার পর এখনকার দুর্গা ছেলে কালে ছাড়া কিছু মনে হয়। উনি যে কনসেপ্ট থেকে ঠাকুরকে বানিয়েছিলেন এবং তার জন্য উনি যে লড়াইটা করেছিলেন, ওই জন্য শুরুটা উনি তো করে দিয়ে গেছেন। ওরা একটা কথা বলি, এটা যদি বিতর্ক নয়, এখন মানে জিপাল বলুন, রমেশ পাল বলুন, এনাদের প্রতিভা দেখতে গেলে দাঁড়িয়ে থেকে মনে হয় ঠাকুরকে প্রাগে প্রণাম করে, উনি মা। হ্যাঁ, কারণ উনি তো যেটা করেছিলেন ওই জন্য উনি দেবীকে মানে মানবী রূপে আনার জন্য নিজের মেয়েকে সামনে রেখে উনি মডেল হিসাবে রেখে কাজ করেছিলেন। আচ্ছা, দেবী মানে আলাদা কিছু না, আমার নিজের মেয়ে দুর্গা। বাহ, ওনার মেয়েকে জানতাম করে উনি দাঁড় করিয়ে শাড়ি পরে ঠিক যেভাবে প্রত্যেক মাঝে 9 বছর ওনার ওই তখন ওনার বয়স ছিল, মেয়ের বয়স ছিল 10 বছর, ওই 10 বছরের মেয়েকে এরকম দাঁড় করিয়ে এবং তার জন্য উনি গোয়াল থেকে মানে মোষ নিয়ে এসে খাটাল থেকে সে মোষের ওপর দাঁড় করিয়ে মেয়েকে সেটাকে দেখে স্টাডি করেছেন। তার যে ছোটো ছোটো মিনি মার্কেট মডেলগুলো রয়েছে 9 বছরের 9টা, আগে এই ছোটো মডেল বানাতেন, তারপর উনি বড়তে ট্রান্সফার করতেন। ওরে মানে মানে তার মানে এখনকার দিনে তো আর্টিস্টটাকে মানে এতটা ভাববেই না এত কিছু করা। এবং রীতিমতো মানে ব্যায়ামগার থেকে বডি বিল্ডার কিনছে, তাকে অসুরের মতো পোজ দিয়ে তাকে স্টাডি করে উনি কাজ করে। সর্বনাশ। আচ্ছা, সেই হিসাবে কাজ, কিন্তু সেখানে দুর্গাটাকে দুর্গা থাকছে। উনিও ভেঙেছিলেন কিন্তু দুর্গাকে দুর্গার জায়গায় রেখে ভেঙেছিলেন। ওনার কনসেপ্টটাই ছিল যে মা যদি যুদ্ধ করতে আসে তাহলে ছেলে মেয়ে কেন একসাথে থাকবে, একটা চালাই কেন থাকবে, তাদেরকে একটা সাইডে। এই জন্য উনি দেখুন মানে ওনার ফুল এই যে কাজগুলো দেখলে উনি বুঝতেই পারছো উনি কিন্তু একজন শিল্পী নয়, শুধু শিল্পটা ছিল তার সাধনা। তাই হয়তো জিপাল সারা পৃথিবী বিখ্যাত, এবং ওনাকে নিয়ে প্রচুর চর্চা, প্রচুর গসিপ রয়েছে। কারণ এই দুর্গা চালা অর্থাৎ এই এক চালা যে দুর্গা, সেটা
ভাঙা নিয়ে অনেক গল্প রয়েছে, যে গল্পগুলো শুনলাম আমরা। এই গল্পগুলো হয়তো এতটা বিস্তারিত আগে জানতাম না, কিন্তু জানার পর কোথাও একটা শিহরণ হচ্ছে যে সত্যি আমি যে জায়গাটায় চলে এসেছি, আমার এখন বোধহয় গায়ের রং খাড়া দিচ্ছে, যে এই মানুষটাই প্রথম, অর্থাৎ স্বাধীনতার আগে 9টা দুর্গা করেছিলেন এবং 9টা দুর্গা তিনি এবং ভেঙেছিলেন তিনি দুর্গাগুলোকে। অর্থাৎ সবথেকে বড় কথা হচ্ছে যে তিনি নেতাজি সুভাষচন্দ্র যখন সভাপতি ছিলেন সেই সময় তিনি এই দুর্গাগুলো করেছিলেন। স্বাধীনতার একটা গন্ধ কিন্তু এখানে রয়েছে, এবং দেখো এখনও দেখতে পাচ্ছি তার হাতের যে কাজ, সেই কাজগুলো সত্যি একটা নস্টালজিক ফিল করে। এবং কিছুদিন আগে আমরা এটা জেনেছিও যে এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। সুতরাং সব মিলিয়ে অসাধারণ কিন্তু একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এবং যেটা শুনলাম, দেখো তোমাদেরকে একটু দেখাই, এই কাজগুলো সবই সব মাটির, মানে এটা চিড়িয়াখানায় যখন সিংহ ঘুমোচ্ছিল তখন উনি তৈরি করেছেন। দেখে মানে ওনার ফিঙ্গার ফোর্স, ওই যে ফিঙ্গারে যে মাংস তৈরি করে উনি কাজ করেছেন। তার মানে বুঝতে পারছি, অর্থাৎ দেখেছো মানে কতটা শিল্পের প্রতি কতটা ডেডিকেটেড থাকলে এটা করা যায়। যেটা শুনলাম যে চিড়িয়াখানায় যেতেন, চিড়িয়াখানায় গিয়ে তিনি সিংহকে অর্থাৎ যখন মাংস দেওয়া হতো সেই মুহূর্তটাকে তিনি বন্দি করতেন তার মাথায় এবং মাটির তাল দিয়ে তিনি বানাতেন। আমার মনে হয় না এখনকার দিনের শিল্পীদের কাছে এত ডেডিকেটেড হবে, কারণ এখনকার দিনের একজন শিল্পী অন্তত 7 থেকে 8টা এক বছরই দুর্গা ঠাকুর বানায়, আর উনি বানাতেন প্রত্যেক বছর মাত্র একটা। এখান থেকেই বোঝা যায় যে কতটা ডেডিকেটেড হলে তবে এই ধরনের প্রতিমা হতে পারে। অর্থাৎ দেখো এই যে তোমাকে 9টা যে প্রতিমা দেখাচ্ছি, দেখো 9টাই যে প্রতিমা, এই যে 9টা প্রতিমা রয়েছে, প্রত্যেক বছর উনি যে প্রতিমাগুলো বানাতেন সেই প্রতিমাগুলো আগে ছোট আকারে তৈরি করতেন, তারপর সেগুলোকে বৃহৎ আকার দিতেন। সত্যি কথা, মানে জাস্ট ভাবতে পারছি না যে আমি এরকম একটা জায়গায় এসেছি। এবং এখানে এই মুহূর্তে দেখো যেটা দেখছি, স্কাল্পচারের বিভিন্ন অনেক রকম কাজ রয়েছে। আর এখানে কিন্তু আসতেও পারে যারা আমাকে অনেকে লিখেছে যে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে তোমরা আসবে, তোমরা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যারা আসতে চাও তারা কিন্তু ওই মোটামুটি 10টা 11টার পরে তোমরা আসতে পারো। দুপুরবেলাটা কিন্তু এটা বন্ধ থাকে। সত্যি একটা শিক্ষণীয় জায়গা, একটা শিক্ষণীয় দর্শনীয় স্থান, এটা আমাদের কাছে একটা পবিত্র ভূমি বলতে পারি এই মুহূর্তে। এই ছবিতে দেখতে পাচ্ছি শিল্পী গোপেশ্বর পাল দাঁড়িয়ে আছে তার শিল্পের সামনে। তাহলে এই মুহূর্তে বিদায় নিচ্ছি প্রবাদ প্রতিম শিল্পী গোপেশ্বর পালের স্টুডিও থেকে। তোমাদের সাথে দেখা হবে আর অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। কিন্তু কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না, কারণ এই ধরনের শিল্পীরা সবসময় ফিরে আসেন না। যাই হোক, আমরাও মিস করি খুব, কারণ এই মুহূর্তে আমরা এটাও জানতে পেরেছি যে গোপেশ্বর পালের যে স্টুডিও, এখান থেকে কিন্তু আর কোনো দুর্গা প্রতিমা তৈরি হয় না। যাই হোক, বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটক বিতরণের সাথে থেকো।